নতুন বীমা এজেন্টের প্রথম 7 দিনের কর্মপরিকল্পনা। অর্থাৎ আপনি একজন ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, অফিস ইনচার্জ অথবা আরো ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে থাকেন, আপনার ব্রাঞ্চে বা আপনার টিমে আপনার অধীনে যদি কোনো নতুন এজেন্ট নিয়োগ হয়ে থাকে, তাহলে সেই নিয়োগ দেওয়ার পর আপনি কি করবেন? যেন তেন প্রশিক্ষণ দিয়ে, যেন তেন আলোচনা করে, কোন রকম একটি প্রস্তাবপত্র ধরিয়ে দিয়ে শুধু প্রিমিয়াম আনতে বলবেন না? তাহলে আপনি একদিকে নিয়োগ করবেন, একদিকে বীমা কর্মী হারিয়ে যাবে। আপনি যদি এই নতুন বীমা কর্মী নিয়োগের প্রথম এই 7 দিন তাকে যদি নার্সিং করেন, 7 দিন যদি ধারাবাহিকভাবে আজকে যে আলোচনাগুলো করব সেই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবার পরে সেই অনুযায়ী যদি তাকে প্রশিক্ষিত করতে পারেন, তৈরি করতে পারেন, তাহলে বীমা কর্মী টিকে যাবে, আপনার টিম বড় হবে, আপনি বীমা পেশায় সফল হতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আলোচনা শুরুর দিকে আমি একটা কথা বলবো, এই প্রথম 7 দিন হচ্ছে নতুন বউয়ের মতন। অর্থাৎ বিবাহ হয়ে আসবার পরে একজন মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে, প্রথম 7 দিন তিনি তার জীবনের শ্রেষ্ঠ 7 দিন। কারণ এই প্রথম 7 দিন সে জীবনে কখনো ভোলে না। এই প্রথম 7 দিন বিভিন্ন আত্মীয় স্বজন তাকে দেখতে আসে, ভালো মন্দ খাওয়া দাওয়া রান্না হয়, এই বাড়ি ওই বাড়ি, স্বামী শ্বশুর শাশুড়ি সবাই তার সঙ্গে ভালো ব্যবহার করে এবং তার জীবনের শ্রেষ্ঠ এই 7 দিন তার স্মৃতির পাতায় স্থান করে নেয়। ঠিক একই রকম ভাবে নতুন বীমা কর্মীকে যখন আপনি নিয়োগ দিচ্ছেন, এই নিয়োগের পরে এই 7 দিন তার সঙ্গে এমন ভাবে আচরণ করুন যাতে করে তার সারা জীবনে এই 7 দিনের ছাপ থেকে যায়। তাহলে প্রথম দিন আপনি তার সঙ্গে কি করবেন? প্রথম দিন যেটি করতে হবে, যে প্রথম দিন তাকে খুব বড় আলোচনার দরকার নেই, তার সঙ্গে পরিচিত হবেন। সে যে এই প্রতিষ্ঠানে এসেছে তাকে খুব সুন্দর একটি রিসিপশন দিবেন, অন্যদের সঙ্গে পরিচয় করে দিবেন, তাকে হাইলাইট করবেন সে যে যোগ্য, সে যে সফল হতে পারবে, এই পেশা তার জন্য যে একটি পারফেক্ট পেশা, এটি তার মাথায় সেট করে দেন। এই পেশা সম্পর্কে তাকে একটি ধারণা দিন, প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দিন। এই প্রথম দিন যখন অন্যদের সঙ্গে পরিচিত হবে, পেশা সম্পর্কে বুঝবে, প্রতিষ্ঠান সম্পর্কে বুঝবে এবং তাকে আপনার সম্পর্কে বুঝবার মতো সুযোগ দিন। শুধুমাত্র আমরা যেটা করে থাকি, একজন সিনিয়র হিসেবে তাকে নানা ধরনের প্রশ্ন করি, আমরা বীমা কর্মী সম্পর্কে জানতে চাই, কিন্তু আপনি যেটা করবেন যে আপনার নিজের সম্পর্কেও তাকে জানবার সুযোগ করে দিন, তাকেও বিভিন্ন প্রশ্ন করার সুযোগ করে দিন। আপনার সম্পর্কে তাকে শুধু জানার জন্য আপনি নিজে বলে যাবেন এমন না, তাকেও প্রশ্ন করুন তিনি কি জানতে চান, তার কোন জায়গায় আগ্রহ আছে, কি পছন্দ কি অপছন্দ, সেটি আপনি যেমন জানবেন আবার তাকেও জানবার সুযোগ করে দিবেন। তাহলে এভাবে আপনার প্রথম দিন চলে যাবে। দ্বিতীয় দিন যেটি হবে, দ্বিতীয় দিন হচ্ছে হাতে কলমে আপনাকে প্রশিক্ষণ দিতে হবে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, বীমা পরিকল্পনা সম্পর্কে এবং আপনার এই পেশার যে আপস এন্ড ডাউন গুলো রয়েছে, বীমা পেশার বিভিন্ন ধরনের যে শুধু ভালো দিকটা বলবেন এমন নয়, ভালো দিকের পাশাপাশি যে চ্যালেঞ্জ গুলো রয়েছে সেটিও আপনাকে আলোচনা করতে হবে। একজন বীমা প্রতিনিধিকে নতুন আসবার পরে যখন আপনি শুধু তার ভালোটা বলছেন, ভালো বলছেন, ভালো বলছেন, বীমা পেশায় সফল হওয়া যায়, গাড়ি বাড়ির মালিক হওয়া যায়, অনেক টাকার মালিক হওয়া যায়, অনেক কিছু করা যায়, অনেক বড় বড় স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু এই নতুন বীমা কর্মী যখন মাঠ পর্যায়ে যাচ্ছে, নতুন পলিসি সেল করতে যাচ্ছে, তখন তিনি যখন এখানে ব্যর্থ হচ্ছেন, তিনি কিন্তু হতাশ হয়ে এই পেশা থেকে হারিয়ে যাচ্ছেন। অতএব তাকে না শোনার মতো ধৈর্য তৈরি করে দিতে হবে, তাকে প্রশিক্ষিত করতে হবে, অর্থাৎ তাকে এমন ভাবে আপনি প্রস্তুত করবেন যাতে করে সেই পেশা থেকে হারিয়ে না যায়। তাকে দ্বিতীয় দিনে এই কিছু ধারণা দিবেন, অনেক লম্বা চড়া আলোচনা করার দরকার নেই। তৃতীয় দিনের আলোচনাটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয় দিনের আলোচনা হচ্ছে আপনার প্রসপেক্ট লিস্ট তৈরি করার কৌশল শেখাতে হবে। এটি এমন ভাবে হতে পারে এবং অনেক প্রচলিত এবং জনপ্রিয় একটি পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে ফ্রেন্ডস ফর্মুলা রয়েছে, আর অনেক ধরনের ফর্মুলা রয়েছে, তার মধ্যে যেটি সবচেয়ে জনপ্রিয় এবং সহজ যেটি, সেটা হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণে আমরা বলে থাকি এবং অনেকেই সিনিয়ররাও তার টিমের সঙ্গে আলোচনা করে, যে মনে করেন যাকে আপনি প্রতিনিধি হিসেবে দাওয়াত করছেন তাকে বলেন যে আপনি যে বীমা পেশায় এসছেন, বীমা পেশায় কাজ করছেন, কিছুক্ষণের জন্য বীমার কাজ ভুলে যান। আপনার বাড়িতে একটি বিবাহের অনুষ্ঠান হবে, এই বিবাহের অনুষ্ঠানের 100 জন অতিথিকে দাওয়াত করতে হবে। এই 100 জন অতিথি কাকে কাকে দাওয়াত করবেন এরকম একটি লিস্ট তৈরি করুন। তাহলে আপনি যদি দাওয়াতের কাজে থাকেন, তাহলে আপনি কাকে বেশি আগে দাওয়াত দিবেন? সবচেয়ে যার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, যে আপনার কাছের মানুষ, রক্তের সম্পর্ক, নিকট আত্মীয়, এভাবে কিন্তু তালিকা অনেক বড় হতে থাকবে। তালিকা যত বড় হবে, এই বীমা পেশায় একজন নতুন কর্মী টিকার সম্ভাবনা তত বেড়ে যাবে। তাকে 100 জনের নামের তালিকা তৈরি করতে বলুন, বলে দিন যে আজকে তুমি যাবে, বাসায় যাওয়ার পরে তুমি ভেবে চিনতে 100 জন লোককে দাওয়াত করবা, কাকে কাকে দাওয়াত করবা সেই নামের লিস্ট নিয়ে আসবা। চতুর্থ দিন যখন সে অফিসে আসবে, সেই নামের লিস্ট গুলো দেখবেন। সেই নামের লিস্ট দেখে এখান থেকে আপনি সিনিয়র হিসেবে আপনি ধারণা পেয়ে যাবেন, তাদের পেশা সম্পর্কে জানবেন, তাদের
সম্পর্কে জানবেন, তাদের আর্থিক সক্ষমতা সম্পর্কে জানবেন। আর এই জানবার পাশাপাশি চতুর্থ দিন আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কথা বলার কৌশল আপনাকে শিখাতে হবে। কিভাবে পলিসির অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে প্রেজেন্টেশনটা শুরু করতে হয়, কিভাবে নতুন মানুষের সঙ্গে পরিচিত করতে হয়, অর্থাৎ কথা বলার জড়তাকে কাটাতে হবে। নতুন মানুষদের সঙ্গে কথা বলার আগে তাকে বুঝাতে হবে প্রথম 3 দিন তুমি যা শিখেছো, আমি তোমার সঙ্গে যতটুকু আলোচনা করেছি, তুমি যা পারো তুমি আমাকে বুঝাও। আমি একজন গ্রাহক, তুমি আমাকে বুঝাও তুমি কি শিখেছো। কিছুক্ষণের জন্য ভুলে যাও আমি তোমার সিনিয়র, আমি তোমার বস। মনে করো যে আমি তোমার বড় ভাই। বড় ভাইয়ের সঙ্গে তুমি বীমা পেশায় নতুন এসেছো, বীমা পেশা সম্পর্কে তুমি যা জানো, যতটুকু শিখেছো সেটাই তুমি আমার সঙ্গে আলোচনা করো। তাহলে দেখবেন তার কথা বলার ভয়টা কেটে যাবে, জড়তা কেটে যাবে। আপনাকে বুঝাতে গিয়ে সে অনেক কিছু নিজের থেকেই শিখতে পারবে। চতুর্থ দিনের কাজ এটি। পঞ্চম দিন যেটি করবেন, চতুর্থ দিন জানিয়ে দিবেন, পঞ্চম দিনে ওই তৃতীয় দিনের যে চেক লিস্ট আপনি করেছেন, তৃতীয় দিনের যে গ্রাহকের প্রসপেক্ট তালিকা করেছেন, এই তালিকার মধ্য থেকে 5 জন মানুষের সঙ্গে আপনি সাক্ষাতে যাবেন। এই 5 জন লোক কারা কারা হবে সেটি আপনি সিনিয়র হিসেবে নির্ধারণ করবেন, আপনি ইউনিট ম্যানেজার হিসেবে আপনি নির্ধারণ করে নেবেন যে আমি এই 5 জনের সঙ্গে দেখা করব। তুমি আজকে গিয়ে শুধু তাদেরকে জানিয়ে রাখবা, একটা সময় নিবা যে আমি যে প্রতিষ্ঠানে যুক্ত হয়েছি, আমি যে প্রতিষ্ঠানে নতুন চাকরি নিয়েছি, আমার সিনিয়র আপনার সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই, একটু সময় নিয়ে আসবা। সেই সময় যখন আপনাকে জানাবে, পঞ্চম দিনে সেই বীমা প্রতিনিধিকে নিয়ে আপনি মাঠে যাবেন। তাকে বলবেন যে তোমার আজকে কিছুই বলার দরকার নেই, আমি যা বলবো যেভাবে বলবো তুমি শুধু শুনবা, এখান থেকে তুমি শিখবার চেষ্টা করবা। আপনি তাকে প্রেজেন্টেশন দিবেন, পলিসি প্রোডাক্ট বোঝাবেন এবং পলিসি ক্লোজ করার চেষ্টা করবেন। এবং কি এই 5টির মধ্যে ন্যূনতম আপনার একটি পলিসি ক্লোজ করে আপনার সফল হয়ে আসতে হবে। আপনি যদি সফল হতে পারেন, এই 5টি পলিসির মধ্যে যদি একটি পলিসি আপনি ক্লোজ করে সেই টাকা প্রিমিয়াম সংগ্রহ করে অফিসে যদি জমা করতে পারেন, তাহলে আপনি যেমন নিজে সফল হলেন, আবার নতুন কর্মীর স্বপ্ন দেখতে শুরু করবেন। না, কাজ তো বেশ সহজ। 5 জন লোকের কাছে গেলাম, 1 জন 2 জন মানুষ তো বীমা করছে, মানুষ তো টাকা দিচ্ছে। এই যে মানুষ যে টাকা দিচ্ছে, মানুষ যে বীমা করছে, তার মনের মধ্যে একটা পজিটিভ দিক তৈরি হয়ে যাবে। এবার ষষ্ঠ দিন যেটি করবেন, ষষ্ঠ দিন আবার ওই প্রসপেক্ট তালিকা থেকে আরো 5 জনের নাম নেবেন। 5 জনের নাম নেওয়ার পরে যাওয়ার আগেই তাকে বলবেন, আজকের কিন্তু তুমি বস, আমি তোমার শিষ্য। আজকে তুমি আলোচনা করবা, আমি সাথে থেকে তোমার দেখবো যে তুমি কিভাবে আলোচনা করবো। সেটা তো নতুন কর্মী হয়তো মনে মনে ভয় পাবে, জড়তা থাকবে, তার মনের মধ্যে হয়তো সংশয় থাকবে। আপনি তাকে সাহস দিবেন, কোনো ভয় নাই, আমি তো আছি। যদি তুমি কোথাও থেমে যাও, কোথাও যদি ঠেকে যাও, কোথাও যদি না পারো, তাহলে আমি আলোচনা করব, তুমি আলোচনা শুরু করবা। তাহলে ষষ্ঠ দিন তাকে দিয়ে আলোচনা শুরু করান। সে আলোচনা করবে, তার মতো করে কথা বলবে, ভুল বলুক সঠিক বলুক যেমন বলুক, তার কথায় কথায় তাকে থামাবেন না, তাকে উৎসাহ দেবেন, হ্যাঁ তুমি ভালো পারছো, তুমি চালায় যাও, বলো। তাকে ইশারা করবেন, তাকে উৎসাহিত করবেন। এভাবে সে যখন কথা বলতে শুরু করবে, কোনো পর্যায়ে গিয়ে যদি কথা বলা থেমে যায়, যদি সে আর কথা বলতে না পারে, তাহলে আপনি ফিনিশিং দিবেন, পলিসিটা ক্লোজ করবেন। শেষের দিকের আপনি রোল প্লে করবেন পলিসি ক্লোজ করার জন্য। যদি দ্বিতীয় দিন গিয়েও আপনি আরো 1টি বা 2টি পলিসি যদি ক্লোজ করতে পারেন, তাহলে এই নতুন বীমা কর্মীর মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। সেই আত্মবিশ্বাসে সে বীমা পেশায় সে টিকে যাওয়ার সম্ভাবনা 99% হয়ে যাবে। কারণ সে মনে করবে প্রথম দিন আমি গেছি, প্রথম দিন পলিসি ক্লোজ হয়েছে, দ্বিতীয় দিন তো আমি বীমা বুঝিয়েছি, পলিসি ক্লোজ হয়েছে। পরের সপ্তম দিনে যখন অফিসে নিয়ে আসবেন, একটা সাপ্তাহিক মিটিং এর মধ্য দিয়ে তাকে সেলিব্রেশন করবেন। সে যে পলিসি ক্লোজ করতে পেরেছে, আপনি সহযোগিতা করেছেন, এটি মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে যে সে মাঠে গেছে, সে পলিসি ক্লোজ করতে পেরেছে। সবার সামনে তাকে হাতে তালি দিবেন, ছোট উপহার দিবেন, তাকে হাইলাইট করবেন, তাকে স্বীকৃতি দিবেন, সে সফল হয়েছে, সে বীমা পেশায় সে পারফেক্ট, সে বীমা বুঝাতে পারে, সে বীমা বিক্রি করতে পারে, বীমা ক্লোজ করে সে টাকা জমা করেছে। যখন এই স্বীকৃতি পাবে, যখন মানুষের সামনে পুরস্কার পাবে, সে তখন উৎসাহিত হবে। আমার দীর্ঘদিনের বীমা পেশায় আমার কাজের পূর্ব অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, একজন নতুন বীমা কর্মী পেশা থেকে হারিয়ে যায় শুধুমাত্র টাকা কম পাওয়ার জন্য নয়, বরঞ্চ তার কাজের স্বীকৃতি না পাওয়ার জন্য অনেকে হারিয়ে যায়। মনে করেন আমি এত কাজ করছি, আমার বস তো দেখে না, আমাকে কাজে তো স্বীকৃতি নাই, বস তো খুশি হয় না, খালি বলে আরো কাজ করো আরো কাজ করো। কিন্তু আমি এত কষ্ট করছি, এত কাজ করছি, বসের তো কখনো মন ভরে না। তো আপনার মনটা ভরিয়ে দিতে হবে সপ্তম দিনে, তাকে হাইলাইট করতে হবে, খুশি করতে হবে, অনুপ্রাণিত করতে হবে। যদি এই কাজটা ঠিকভাবে করতে পারেন এবং করবার পরে সবার সামনে তাকে আপনি বলতে বলবেন যে তুমি এই যে 6 দিন তোমার আমার অফিসে আসা যাওয়া হলো, তোমার সঙ্গে আমি 2 দিন মাঠে গেছি, অফিস থেকে তুমি শিখেছো, এই পুরো 7 দিনের যে জার্নিটা এবার তুমি বলো, এই পেশা তোমার কাছে কেমন লাগছে, এই পেশায় তুমি টিকবে কিনা, এই পেশায় তোমাকে দিয়ে হবে কিনা, এই পেশা সম্পর্কে তোমার মন্তব্য করো, কাজ সম্পর্কে মন্তব্য করো। এখন ওই কর্মী আপনি বলেন
তিনি কেমন মন্তব্য করবে। নিশ্চয়ই পজিটিভ বলবে, নিশ্চয়ই ভালোটি বলবে। সে দেখবেন সে তখন তার স্বপ্নের কথা বলবে, তার সফলতার কথা বলবে, অনেক বীমার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলবে। সে নিজে তখন উজ্জীবিত হবে, সে প্রাউড ফিল করবে যে আমি একটা সঠিক পেশায় এসেছি, আমি সঠিক জায়গায় আসছি, সঠিক পরিবেশে আছি, সঠিক প্রতিষ্ঠানে আছি, এখানে আমি কাজ করে আমি সফল হব। আর এই পরিবেশে আপনি আবার নতুন কর্মীদেরকে রাখবেন। এই 7 দিন আগে যোগদান করা কর্মী যখন বক্তব্য দিবে, আলোচনা করবে, ঠিক সেই আলোচনায় নতুন কোন কর্মীকে রাখবেন, সে তখন এই আলোচনা শুনে উৎসাহিত হবে। আরে মাত্র 6 দিন আগে সে যুক্ত হয়েছে, 7ম দিনে তিনি সফল হয়েছে, তাহলে আমি যদি যুক্ত হই আমি কেন সফল হব না? তাহলে অন্যের দেখেও সে শিখবে। আজকের এই ফর্মুলাটা যদি আপনি কাজে লাগান, আপনি বিগত সময়ে যেভাবে কাজ করেছেন সেই কাজকে একদিকে রেখে আজকের এই আলোচনা অনুযায়ী যদি একটু প্র্যাকটিস করে দেখেন, যদি লাভ নাও হয়, আমি নিশ্চয়তা দিচ্ছি আপনার কোনো ক্ষতি হবে না। আর আজকের এই যে পুরো আলোচনা আমি যেখান থেকে করেছি সেটি নিয়ে আপনাদের সামনে একটু উত্থাপন করতে চাই, সেটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে আমার 13তম বই, বীমা প্রতিনিধি নিয়োগ কৌশল। এইখানে মোট 7টি অধ্যায়ে 40টি টপিক নিয়ে আলোচনা করেছি। আর এই 40টি টপিকের আজকের এই একটি টপিক যেটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, যদি এই বইটি সংগ্রহ করেন তাহলে বাকি আরো 39টি টপিক সম্পর্কে আপনি জানতে পারবেন। আর সফলতা কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ।